সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় সত্যের জয় আরও একবার। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, মোহাম্মদ সুলতান মাহমুদ সিমন, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং জহির উদ্দিন জালাল, যিনি বিচ্ছু জালাল নামে পরিচিত, মুক্তিযোদ্ধা ও সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা, আপিল করবে রাষ্ট্রপক্ষ। রায় নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা। সংসদ সদস্যরা বললেন এখতিয়ার নেই হাইকোর্টের। জামায়াত নেতা নিজামীর ফাঁসি কার্যকরে আরও এক ধাপ অগ্রগতি। রিভিউ খারিজ করে ফাঁসির আদেশ বহাল। গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল। বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন মানিকের দেয়া ১৬৮ মামলার রায়ের কোনো শুনানি হবে না, আপিল বিভাগের নির্দেশনা। সাম্প্রতিক হত্যাকাণ্ডের সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা উড়িয়ে দিতে নারাজ নিশা দেশাই। দেশে IS এর অস্তিত্ব নেই, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ময়মনসিংহের গাছতলায় ট্রাক CNG সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ নিহত ৮। টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু। আমরা এবার চলে আসব আজকে আমাদের আলোচনায়। আমরা জানি যে আজ জামায়াতের আমির ১৯৭১ সালে গণহত্যা, ধর্ষণ সহ বুদ্ধিজীবী হত্যার নানা অপকর্মে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই আলবদর নেতা মতিউর রহমান নিজামীর যে আপিলের রায়ের যে পুনর্বিবেচনার আবেদন তিনি করেছিলেন সেটি খারিজ হয়ে গেছে, অর্থাৎ তার মৃত্যুদণ্ড চূড়ান্তভাবে বহাল রইল। এখন শুধু ক্ষণ গণনা। তিনি যদিও রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারেন এবং সেটি চাইলে রাষ্ট্রপতি, আমরা আশা করব নিশ্চয়ই যে রাষ্ট্রপতি এই ধরনের জঘন্য অপরাধীকে কখনোই ক্ষমা করবেন না। তো আমি শাহরিয়ার কবির আপনার কাছে যেতে চাই। আমরা এ নিয়ে 5টি মামলার চূড়ান্ত রায় হলো। চূড়ান্ত রায় বলতে পুনর্বিবেচনা সহ 4 জনের অলরেডি ফাঁসি কার্যকর হয়েছে। এটি নিয়ে 5 জনের ফাঁসি কার্যকর হতে চলেছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। রাষ্ট্রপতির ব্যাপারে যেটা বললেন, একটা বিষয় আমাদের পরিষ্কার করা দরকার। সবাই বলছেন রাষ্ট্রপতি এটা করতে পারেন, কিন্তু সংবিধানে যেভাবে আছে সেখানে গণহত্যার কথাটা সেখানে উল্লেখ করা নেই। গণহত্যা এমন একটা অপরাধ, ভিয়েনা কনভেনশনে পরিষ্কার বলা হয়েছে যে কোনো রাষ্ট্র, কোনো সরকার তারা কতগুলো অপরাধকে তালিকাভুক্ত করে বলেছে, যার মধ্যে গণহত্যা আছে, যে এইসব অপরাধের ক্ষমা করতে পারবে না। কেউ যদি ক্ষমা করেনও সেটা আন্তর্জাতিক আইনে সেটা বৈধ হবে না। ক্ষমার উপর ওই একটা নিষেধাজ্ঞা কিন্তু ভিয়েনা কনভেনশন দিয়ে দিয়েছে, যেটা জাতিসংঘের সদস্য হিসেবে আমরা মানতে বাধ্য। তো সুতরাং এখন যেটা হচ্ছে, শুধু এখন পূর্ণাঙ্গ রায়টা প্রকাশ হবে এবং তারপর যে সময় যেটা সেটা। আমার কাছে মতিউর রহমান নিজামীর মামলাটি, যতগুলো মামলা হয়েছে, সবচেয়ে চ্যালেঞ্জিং এর জন্য মনে হয়েছে। 1 নম্বর তো হচ্ছে তিনি তো প্রধান ব্যক্তি ছিলেন। অন্যান্য সাক্ষ্য যেটা হচ্ছে সেগুলো অনেক সহজ ছিল তার ব্যাপারে, কিন্তু এলাকায় তিনি এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিলেন। আমার মনে আছে 2009 সালে, 8 সালে, 9 সালে তার এলাকায় ঘুরে আমি যুদ্ধাপরাধ একাত্তর নামে একটা প্রামাণ্য চিত্র নির্মাণ করেছিলাম তার যুদ্ধাপরাধ নিয়ে, গণহত্যার সঙ্গে সম্পৃক্ততা নিয়ে। তখন যে প্রচুর লোক আমি পেয়েছিলাম। ট্রাইব্যুনালে যখন মামলা চলছে তখন প্রত্যেকে বলছেন যে নিজামীর লোকেরা তাকে বলেছে পরিষ্কার যে সাক্ষ্য দিতে যাবে তাদের জানে মেরে ফেলবে, বংশ নির্বংশ করবে। এবং নিজামীর এই ভয়াবহতা, নৃশংসতা তারা 71-এ প্রত্যক্ষ করেছে, যে কারণে অনেক পটেনশিয়াল সাক্ষী কিন্তু সাক্ষ্য দিতে আসেনি। তারা যদি সবাই নির্ভয়ে সাক্ষ্য দিতে পারত, আমি মনে করি নিজামীর যে অপরাধের যে তালিকা, এটা অনেক বেশি দীর্ঘ হতো এবং ওই এলাকায় গণহত্যার ব্যাপকতা, ভয়াবহতাটা মানুষ আরো বেশি জানতে পারতেন। তারপরও আমাদের এত সীমাবদ্ধতার পরও সাক্ষীদের ভয়ভীতি দেখানো, যারা
জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষ্য দিতে এসছেন, আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে এখানে প্রসিকিউশন আছেন, তদন্ত সংস্থা প্রসিকিউশন, অনেক রকম সীমাবদ্ধতা, এই হুমকি এবং এগুলোর সাক্ষ্যদের এই সমস্যা, তারপরে তারা কিন্তু সন্দেহাতীতভাবে অপরাধটা প্রমাণ করেছেন। তো নিজামীর ব্যাপার একটা সহজ ব্যাপার ছিল, দৈনিক সংগ্রামী কিন্তু যথেষ্ট তার অপরাধগুলো প্রমাণের জন্য, তার নিজের লেখা সংগ্রামে প্রকাশিত হয়েছে। আলবদর বাহিনীকে, তার হত্যাকাণ্ডকে কিভাবে তিনি জাস্টিফাই শুধু না মহিমান্বিত করছেন ইসলামের দোহাই দিয়ে, তিনি সংগ্রাম পত্রিকা, তিনি সেখানে তো উপসম্পাদকীয় ছাপা হয়েছে, বক্তব্য বিবৃতি এগুলো সরকারি দলিলপত্রে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নথিপত্রে, জামাতের যে অফিসিয়াল পাবলিকেশন যেটা আলবদর শোয়েবের লেখা, সেখানে এগুলো সবই কিন্তু আছে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এটা একটা শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের মধ্যে একেবারে সর্বপ্রধান যে তার বিচারটি সম্পন্ন হয়েছে, এবং এর মধ্যে দিয়ে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারের পালাটা কিন্তু শেষ হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি তাদের দল, আলবদর বাহিনী, যে বাহিনী হত্যা করার জন্য গঠন করেছিলেন নিজামী এবং জামাতের শীর্ষ নেতারা এবং জামাতে ইসলামী। নিজামী তো ব্যক্তিগত শত্রুতা বশত এই হত্যাকাণ্ডে অংশ নেননি, এটা একটা দলের সিদ্ধান্ত ছিল, দলের নীতি আদর্শ ছিল। এখন সেই জন্য জামাতে ইসলামীকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যে আমরা আসবো সে ব্যাপারে। মোহাম্মদ সুলতান মাহমুদ সুমন, আপনার কাছে যাচ্ছি। আপনি প্রসিকিউটর একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, এবং আমরা বলতেই পারি যে ট্রাইব্যুনালের মানে এই প্রসিকিউশন টিমের যথেষ্ট সাফল্য আছে। তারা একটার পর একটা মামলা কিন্তু রায় বের করে এনেছেন প্রমাণ করে। তো এবং মতিউর রহমান নিজামীর মামলাটি আমরা জানি যে এটি নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছিল, রায় কয়েকবার রায় দেওয়া পিছিয়ে গিয়েছিল, নানা রকম জটিলতাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশিত রায়টা পাওয়া গেছে। আপনি কি বলবেন? মতিউর রহমান নিজামীর রায় মামলা যখন শুরু হয়, আমরা যখন মামলাটা শুরু করি, তাকে যখন গ্রেপ্তার করে আসামির কাঠ করে দাঁড় করানো হয়, তখন থেকে মামলার কার্যক্রম ধারাবাহিকভাবে সঠিকভাবে চলছে। তবে প্রসিকিউশন টিমে এখানে কয়েকবার পরিবর্তন হয়েছে, মানে টিমের নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল মামলাটা আমরা বের করে নিয়ে আসতে পেরেছি এবং সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পেরেছি। আর শাহরিয়ার ভাই যে কথাটা বললেন, আসলে সমস্যাটা ওখানেই ছিল যে সাক্ষীদেরকে বের করে আনা, সাক্ষীদেরকে নিরাপত্তা দেওয়া, প্রশাসনিক সহযোগিতা লাভ করা, এই সমস্ত বিষয়। একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করি, যেটা হচ্ছে যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে, জাতির জনকের মৃত্যুর পরে দেশে যে প্রশাসনিক কাঠামোটা দেশে তৈরি হয়েছে, এবং সেই কাঠামোর ছত্রছায়ায় আসলে পাকিস্তানেরাই মূলত বাংলাদেশের ক্ষমতায় ছিল। এবং আপনারা দেখেন যে একসময় নিজামীর মন্ত্রী হয়েছে, মুজাহিদ মন্ত্রী হয়েছে। এই যে ক্ষমতার অংশ, ক্ষমতায় তাদের যাওয়া, ক্ষমতায় অংশীদারিত্ব, এই অংশীদারিত্বর ফলে তাদের মাঠ কর্মী যারা ছিল তারা সবাই তখন উৎফুল্ল ছিল এবং বিভিন্নভাবে তারা রাষ্ট্রীয় প্রণোদনা লাভ করেছে। এই প্রণোদনা শুধু সামাজিকভাবে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে তারা এই প্রণোদনা লাভ করেছে, যার ফলে তাদের একটা সামাজিক শক্তির বলয়ের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা জায়গায় সামাজিক শক্তির বলয়ের সৃষ্টি হয়েছে এবং এই শক্তির কারণেই আমরা দেখেছি যে আমাদের যে সাক্ষী, আমাদের যে ঘটনাপ্রবাহ, সেই ঘটনাপ্রবাহ বের করে আনা আমাদের জন্য খুব কষ্ট হচ্ছিল। এবং এত কিছুর পরও আমরা সক্ষম হয়েছি আমাদের সেই অভিযোগ, আমাদের সেই অভিযোগ সংশ্লিষ্ট সাক্ষী যারা আছেন তাদেরকে আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধে বিশ্বাসী কিছু সাহসী কর্মী। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি আমরা কিন্তু বিত্তবানদের চাইতে সাধারণ মানুষের সহযোগিতা বেশি পেয়েছি। রাজনৈতিকভাবে স্থানীয় বড় বড় নেতাদের চাইতে সাধারণ কর্মীদের আমরা সহযোগিতায় বেশি পেয়েছি। আমরা ভিকটিম পরিবারকে উৎসাহিত করেছি, ভিকটিম পরিবারের সহযোগিতা আমরা পেয়েছি। যারা 71 সালেও কিছু পায়নি, স্বাধীনতার পরেও তারা কিছু পায়নি, ভবিষ্যতে কিছু পাওয়ার আশা রাখে না। তবে আমার
একটা বিষয় বলতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে এই, যারা আজকে বাংলাদেশে যে 71 সালে যে একটা যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটা যেই জাতি ভুলে গিয়েছিল, আজকে এই সমস্ত সাক্ষীদের কারণে, আমি বলবো এই তদন্ত সংস্থার কারণে, এই প্রসিকিউশনের কারণে, বিশেষভাবে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে কিন্তু এই বিচার প্রক্রিয়াটা হচ্ছে। কাজেই যারা এই বিচার প্রক্রিয়াটা চালু করে এবং এই বিচার কাজগুলি সম্পন্ন করে আজকে বাংলাদেশে যে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যেটা 75-এর পরে আমরা ভুলতে বসেছিলাম, নূতন প্রজন্ম যেটা কিছুই জানে না, তাদের মধ্যে যেটা আমরা যে মন মানসিকতা, তাদের মধ্যে যে মুক্তিযুদ্ধের একটা বলয় তৈরি করতে পেরেছে, এটা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা করতে পেরেছি। কাজেই তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, বিশেষ করে আমি বলবো সাক্ষীদের সুরক্ষা দেওয়ার জন্য, যারা অভিযোগ করছেন, সত্য অভিযোগ করছেন, তাদের সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের অনেক কিছু করণীয় আছে। এটা কিন্তু এখনো করা শুরু হয়নি, এটা করতেই হবে। করতে হলে আমাদের মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে এবং এই সমস্ত লোকজন আর আমাদের রাষ্ট্রীয় বলয়ে ঢুকতে পারবে না। ধন্যবাদ। আমি জহিরুদ্দিন জালাল আপনার কাছে যাচ্ছি। আপনি এই মামলার একজন অন্যতম সাক্ষী ছিলেন, আপনি মুজাহিদের মামলার সাক্ষী ছিলেন। তা আপনার অভিজ্ঞতা থেকে আমরা কিছু জানতে চাই। এখন আমার সেক্টর 2 এর গেরিলা কমান্ডার মেজর হায়দার ঢাকার খুব নিকটবর্তী জায়গা ছিলেন। তো আমরা একটা মেসেজ পেলাম ডিসেম্বরের 12 তারিখ থেকে। আমি একটু জানতে চাচ্ছি, 71-এ আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 14 বছর 9 মাস। আচ্ছা। আমি 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে উঠেছি। তখনই আমার চোখের সামনে অপারেশন সার্চলাইট, এটা আমরা প্রতিরোধ করেছিলাম বাংলা মোটরে। তো অনেক হত্যা আমি দেখেছি এবং জি 25শে মার্চ রাতে। তো সেসব দেখে আমি ঘর থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেই। তো ট্রেনিং নেওয়ার পর মেলাঘর হেডকোয়ার্টার আমি ট্রেনিং নেই 21 দিনের। তো ঢাকা শহরে যখন আমরা ঢুকলাম, ঢোকার পরে হিট অ্যান্ড রানে আমরা চোরাগোপ্তা হামলা চালাচ্ছি। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পাকিস্তান আর্মিতে আমরা একদম ভীত সন্ত্রস্ত করে রেখেছি ঢাকা শহরে। ওদের চলার পথে ওরা চলাফেরা করতে পারছিল না। তা আমাদের আক্রমণটা এত বেশি হচ্ছিল যে পাকিস্তানি পাঞ্জাব, বেলুচ, পাঠান রেজিমেন্টগুলো ওরা কাপুরুষের মতো এক জায়গায় জমা হয়ে থাকতো। তখনই কুখ্যাত আলবদর কমান্ডার আলী হাসান নিজামীর নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিল 12ই ডিসেম্বর থেকে ঢাকা শহরে 15 বছর থেকে 22 বছরের যুবকদের নিখোঁজ করে ফেলছে। পাশাপাশি আমাদের বরেণ্য বুদ্ধিজীবী, ডাক্তার, শিল্পী, মুক্তিযোদ্ধা এদেরকেও নিখোঁজ করছে। আমরা আরও খবর পেলাম বাসের মধ্যে মাটি এঁকে, মুখোশ পরে, গামছা পেঁচিয়ে, কালো কাপড় পেঁচিয়ে তারা ওই যখন উপর দিয়ে আমাদের বোম্বিং হচ্ছে, সামনাসামনি যুদ্ধ হচ্ছিল, পরবর্তীতে আকাশ মুক্ত হয়ে গেলে মিত্রবাহিনী বিমান চলছিল, তখন তারা রাতে ব্ল্যাকআউট এবং দিনের বেলা যাকে যখন পারছে ঘর থেকে মুখোশ পরা অবস্থায় তারা ঢুকে লিস্ট অনুযায়ী ধরে ধরে নিয়ে যাচ্ছে। তা আমার গেরিলা কমান্ডার মেজর হায়দার, আমার আজিমপুরের কমান্ডার সজীবকে নির্দেশ দিল, তোমরা রাস্তায় রাস্তায় বিচরণ করো, যেন কোনো 15 বছর থেকে 22 বছর কোনো যুবককে ধরে নিতে না পারে। তা আমরা আমাদের আক্রমণের ক্ষিপ্রতা বাড়িয়ে আমরা হিট অ্যান্ড রান টেকনিকে গ্রেনেড নিয়ে বসে আছি, আমরা ছুঁড়েও মারছি। তখন এই নিজামীকে আমরা দেখেছি কি দুর্ধর্ষভাবে তার আলবদর বাহিনীকে ওই ব্ল্যাকআউটের সময় এবং দিনের বেলায় ঘরের ভিতর ঢুকে ক্ষিপ্রতার মতো আক্রমণ চালিয়ে তাদের ধরে নিয়ে নির্মম টর্চার করছে। তো এগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তো আমি যখন ধরা পড়ে গিয়েছিলাম 30শে আগস্ট, তখন আমাকে টর্চার করেছিল এই নিজামী, মুজাহিদ এবং চৌধুরী মঈনুদ্দিন। আমার সহযোদ্ধা শহীদ জননী জাহানার ইমামের ছেলে, আমাদের বড় ভাই ক্র্যাক প্লাটুনের শহীদ রুমি, বদি ভাই, জুয়েল ভাই, আজাদ ভাই এবং আমার ভাইয়ের 21শে ফেব্রুয়ারি সুরকার শহীদ আলতাফ ভাই, ওনাদের সবচেয়ে শেষ মুহূর্তে 4.5 ঘন্টা আমি ছিলাম একসাথে। কি নির্মমভাবে তাদের অত্যাচার করেছিল, নৃশংসভাবে তাদের শরীরের চামড়াগুলো ছিঁড়ে নিয়েছিল, চোখ উপড়ে ফেলেছিল, আঙ্গুলগুলো কেটে দিয়েছিল, ক্ষত বিক্ষত অবস্থায় হাত ভাঙা, তারপর চামড়া ছিঁড়ে রক্ত বের করে তাদের অর্ধমৃত অবস্থায় আমার সেই রুমের মধ্যে একটা একটা করে 9টা ছেলেকে ধাক্কা করে যখন ফেলে দিল, আমাকে জুয়েল ভাই চিনতে পারলো।
জুয়েল ভাই তখন বলেছিল, জালাল তুই ধরা পড়ে গেলি? তখন প্রথমে বলেছিল, জালাল আমরা তো মরে যাচ্ছি। প্রথম কথাটা আমাকে বলেছিল, তোকেও টর্চার করবে, তুই কারো নাম বলবি না। মেজর হায়দার আমাদের বলেছিল, তোমরা যদি কখনো ধরা পড়ে যাও তাহলে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করে নিবা, কোনো সহযোদ্ধার নাম বলবে না। রুমি ভাই, বদি ভাই টর্চার বরণ করেছে, কারো নাম বলে নাই, আমিও কারো নাম বলি নাই। তো যখন নিজামীর কমান্ডিং ভয়, যে সে ক্যাপ্টেন কাইয়ুমকে বলছিল, যা কাইয়ুম আজকে নয় কালকের মধ্যে এই বদি, রুমি, জুয়েল, আলতাফদের সাথে এই জালালকে গুলি করে তাদের লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, তা না হলে 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান একটা সাধারণ ক্ষমা ঘোষণার আমাদের কানে আসছিল, সেখানে হয়তো আমাদের ক্ষমা করে দেবে যারা ধরা পড়েছে বা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, এরকম একটা কথা আসছিল। তো আমি সেটা খুব কাছ থেকে শুনেছি এবং আমি সেখান থেকে একজন পাঞ্জাবি ডিসি আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমার বাবা গোয়েন্দা বিভাগের এসপি ছিল, সেই সুবাদে দুজনে একসাথে কাজ করেছিল এবং আমি তখন স্কাটন গার্ডেন সার্কিট হাউসে থাকতাম। তো সেখানেও নিজামী ঢুকে একজন মহিলাকে, বড় বোনকে ধরে নিয়ে গেছিল, সেটাও দেখেছিলাম। তো আমাদের অতীত ছিল মেলা ঘরে বঙ্গবন্ধুর ছবির নিচে আমরা মুক্তিযোদ্ধারা শপথ নিতাম, মা বোনের ইজ্জত রক্ষা করব, দেশ মাটি থেকে পাঞ্জাব বেলুচ পাঠান রেজিমেন্টকে হাঁটিয়ে দেব। কিন্তু এই বাঙালি, আমাদের এই বাঙালি দুশ্মন, মুক্তিযুদ্ধের দুশ্মন বাঙালি জামাত ইসলামীর সেই ছাত্র সংঘের দুর্ধর্ষ আলবদর কমান্ডার ছিল নিজামী, মুজাহিদ, এরা ঢাকা শহরে, অবরুদ্ধ ঢাকা শহরে আমাদের যুবতী বোনদের যেভাবে নিয়ে গেছে, আমাদের 15 থেকে 22 বছর যুবকদের যেভাবে হত্যা করেছে, জাতি তো সেটা অনেকেই দেখলো, সাহস পায় নাই। একটু আগে শাহরিয়া ভাই বললেন, সুমন ভাই বললেন যে আমরা সাক্ষী আনতে পারি নাই। তো আমরা তো বারবার আমাদের কাছে মৃত্যু আসে, ফিরে যায়। আমরা বঙ্গবন্ধুর ছবির নিচে দুঃসাহসী হয়ে শপথ নিয়েছিলাম, সাহসী মায়ের সাহসী সন্তানরাই আমরা যুদ্ধে গিয়েছিলাম। আজকে 45 বছর পর বঙ্গবন্ধুর কন্যা ডাক দিয়েছে যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনাল করে। আমরা যারা যুদ্ধে ছিলাম, জাতির কাছে এই কলঙ্কিত অধ্যায়কে নির্মূল করে দেওয়ার জন্য যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল আমি সাক্ষী দিয়েছি এবং সর্বোচ্চ আদালত আমার সাক্ষীর সত্যটা দেখে তাদের রায় দিয়েছে। এ রায়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে, আমরাও মুক্তিযোদ্ধা যারা সহযোদ্ধা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাচ্ছে। বিশেষ করে আমার সহযোদ্ধা বদি, রুমি, জুয়েল, এবং যে গান শুনলে আমাদের রক্ত টক বুগিয়ে ওঠে, আমার ভাইয়ের রক্তের আগানো 21শে ফেব্রুয়ারি, সেই আলতাফ ভাইয়ের আত্মা আজ শান্তি পাচ্ছে। ধন্যবাদ। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন আজকে এই সাক্ষ্য দেওয়ার জন্যই। আমি শাহরিয়ার ভাইয়ের কাছে আসবো। শাহরিয়ার ভাই, আপনি বলছিলেন যে জামায়াতে ইসলামেরও বিচার করতে হবে এবং ওই যে 195 জন পাকিস্তানি যুদ্ধবন্দী যাদের আসলে বিচার করার কথা ছিল পাকিস্তানের, কিন্তু তারা করেনি, তাদের বিচারের প্রশ্ন আসছে। এবং এই নিজামী এবং এই মুজাহিদ, এরা তো বুদ্ধিজীবী হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এই দুজনের বিচারের মধ্য দিয়ে কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারেরও সূচনা হলো। এই সব মিলিয়ে এই এখনকার বাস্তবতায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বা জামায়াতে ইসলামের বিচার করার এবং পাকিস্তানিদের বিচার করার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? না, এখন তো এটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। যেমন 71-এ যেভাবে তালিকা তৈরি করে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, এখনো কিন্তু একইভাবে একই রাজনীতির অনুসারীরা দেশের মুক্তমনা বুদ্ধিজীবী বলুন, ব্লগার বলুন, এদের ভিন্ন মতের মানুষদেরকে হত্যা করছে। সে একই দর্শন, মওদুদিবাদ যেটাকে আমরা বলছি। এবং নিজামীর ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই যে নিজামী যখন মন্ত্রী ছিলেন, সে কৃষি মন্ত্রী থাকুক, শিল্পমন্ত্রী থাকুক, মুজাহিদও মন্ত্রী ছিলেন, তাদের রাজত্বকালে শতাধিক জঙ্গি মৌলবাদী সংগঠন আত্মপ্রকাশ করেছে এবং যেটা তারা বারবার অস্বীকার করেছেন। বাংলা ভাইয়ের কথা সমস্ত কাগজে বেরোচ্ছে, সাক্ষাৎকার বেরোচ্ছে, টেলিভিশনে তাকে দেখানো হচ্ছে। নিজামী বলে দিলেন বাংলা ভাই মিডিয়া সৃষ্ট কাল্পনিক চরিত্র। এবং ক্রিস্টিনা রোকা আমেরিকা থেকে এলেন, ওদের যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি নিজামীকে প্রথমে প্রশ্ন করেছেন যে হোয়াট অ্যাবাউট ইউর বাংলা ভাই। তো এই যে বাংলা ভাইয়ের যারা স্রষ্টা এবং আজকে জঙ্গিবাদের যে স্রষ্টা, এর জন্য কিন্তু নিজামীর বিচার হয়েছে। আপনারা জানেন 10 অস্ত্র মামলাতে নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে বাংলাদেশের সাম্প্রতিক কালে এই যে জঙ্গি উত্থান,
অস্ত্র বাইরে থেকে অস্ত্র আনা বলুন, জঙ্গিদেরকে প্রশিক্ষিত করা বলুন, এবং এই হত্যা তালিকা তৈরি করে হত্যা করা, এটা কিন্তু যে দর্শন জামাতকে, নিজামীদেরকে 71 সালে অনুপ্রাণিত করেছে গণহত্যা করবার জন্য, মানবতার বিরুদ্ধে অপরাধ করবার জন্য, সেই রাজনীতি এখন কিন্তু বহাল রয়েছে জামাতের রাজনীতি। সেই জন্য আমরা বলছি জামাতে শুধু 71-এর গণহত্যার সঙ্গে সম্পৃক্ততার জন্য তো বিচার করতেই হবে, এবং আন্তর্জাতিক অপরাধের অনেকগুলো রায়ের মধ্যে বলা হয়েছে জামাত ইসলামী অপরাধী সংগঠন, দল হিসেবে তারা এই অপরাধগুলো করেছে, এবং এই অপরাধের দায় দল হিসেবে জামাত এড়াতে পারে না। এরা দলের নেতা ছিলেন, দলের নির্দেশ তারা এক্সিকিউট করেছেন, বাস্তবায়ন করেছেন। সেজন্য 71-এর গণহত্যার জন্য যেমন জামাতের বিচারটা এখন জরুরি, আরো জরুরি হচ্ছে সাম্প্রতিককালের এই যে সন্ত্রাস এবং হত্যাকাণ্ড, যেটা এর জন্য প্রত্যেকটার পেছনে কিন্তু, যে সে আনসারুল ইসলাম নামে হোক কিংবা আনসারুল্লাহ বাংলা টিম নামে হোক, হারকতুল জিহাদ, জেএমবি, যে নামেই হোক না কেন, দর্শন কিন্তু ওইটাই। এবং এদের অতীত কিন্তু হচ্ছে সব শিবির থেকে আসা, জামাত থেকে আসা, এদের দলের নেতারা। তো এই জন্যই আমরা বারবার বলছি যে জামাতকে যদি আপনি এই সন্ত্রাস বিরোধী আইন, অসাধারণ একটা আইন এই সরকারই তৈরি করেছে, 2009 করেছে, 12 সালে আরো কিছু সংশোধন করা হয়েছে, এই আইনে জামাতকে আপনি প্রশাসনিক সিদ্ধান্তে নিষিদ্ধ করতে পারেন, এর জন্য আদালতেও যাওয়া দরকার হবে না। এবং জামাতের গডফাদার হচ্ছে পাকিস্তান, আইএসআই, এবং পাকিস্তানি দূতাবাস এখানে বসে কিভাবে এই জঙ্গিদেরকে মদত দিয়েছে এটা আমরা দেখেছি। 71-এ তো সেই কাজই করেছিল। এবং এটা আমার ছবিতে বেন কিরনান, অধ্যাপক বেন কিরনান, ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর, তার একটা অসাধারণ বক্তব্য আছে। তিনি বলেছিলেন ইম্পিউনিটি নিয়ে, যে বিচারহীনতা থেকে, বিচার থেকে অব্যাহতি নিয়ে, বলছেন 71-এর ঘাতকদেরকে, গণহত্যাকারীদের ইম্পিউনিটি দেওয়ার ফলে পাকিস্তানিরা যেমন সেখানে শক্তিশালী হয়েছে, জেনারেলরা, তারা পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি সব নিয়ন্ত্রণ করেছে, তারাই পরবর্তীকালে আল কায়দার জন্ম দিয়েছে। একইভাবে জামাত সম্পর্কে তিনি বলেছেন, এই গবেষক, গণহত্যা গবেষক, যে জামাতে ইসলামী তার বিচার হয়নি বলে তারা ক্ষমতা শরিক হয়েছে, ক্ষমতায় গেছে, এবং ক্ষমতায় গিয়ে শত শত জঙ্গি সংগঠনের জন্ম দিয়েছে। তো ইম্পিউনিটি দিলে কি হয়, সেটারই হচ্ছে যে হত্যা থেকে অব্যাহতি দিলে আরো হত্যাকাণ্ডে তার উৎসাহিত হয়। বেন কিরনান আরো বলেছেন যে আল কায়দা যে হত্যাকাণ্ডটি এখন বিশ্বব্যাপী করছে, এই হত্যার অনুপ্রেরণা তারা পেয়েছে 71-এর গণহত্যার ইম্পিউনিটি থেকে, গণহত্যাকারীদের শাস্তি থেকে, অব্যাহতি থেকে। জিয়াউর রহমান যেটা দিয়েছিলেন, বঙ্গবন্ধু তো শাস্তিটা বিচার শুরু করেছিলেন, জিয়াউর রহমান তাদের অব্যাহতি দিলেন। তো ওইখান থেকে বেরুতে হলে আমি মনে করি যে এই শীর্ষস্থানীয়দের বিচারটাই যথেষ্ট নয়, তাদের যে দর্শন, রাজনীতি, দল, সেটাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের গণহত্যার আর পুনরাবৃত্তি না হয়। এবং এই গণহত্যার বিচারের যে আন্তর্জাতিক দায়বদ্ধতা, ওইখানে যে গণহত্যা এখানে হতে পারে, পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। কেন গণহত্যাকারীদের বলা হচ্ছে, ভিয়েনা কনভেনশনের কথা আগে বললাম, যে এরা ক্ষমার অযোগ্য অপরাধ। এবং সেই জন্যই আমরা বলছি যে বাংলাদেশের এই বিচার কিন্তু যেসব দেশে এখনো গণহত্যার বিচার হয়নি, মেক্সিকো থেকে ভিয়েতনাম পর্যন্ত, তারাও কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। তো সেই জন্য আমরা যদি ব্যক্তির পাশাপাশি নুরেমবার্গ ট্রাইব্যুনালে যেভাবে দলের বিচার করেছিল, এই দল এবং বাহিনীর বিচার, পাকিস্তানে শুধু 195 নয়, সেখানে পরবর্তীকালে গবেষণায় দেখা গেছে, ভুক্তভোগীরা বলেছেন আরো অনেক নাম এসেছে, ফেরদৌসী প্রিয়ভাষিনী যাদের নাম বলেছেন, না ওদের নাম কিন্তু 195 জনের তালিকা নেই। সেজন্য আমরা সবসময় বলি 195+, 195 জন এবং আরো অন্যান্যরা যারা বেঁচে আছে তাদের বিচার করতেই হবে। এবং একই সঙ্গে আমরা বলছি যে হাইকমান্ডের বিচার, পাকিস্তানি হাইকমান্ড, যেভাবে নাজি হাইকমান্ডের বিচার হয়েছে নুরেমবার্গ ট্রাইব্যুনালে, পাকিস্তানের হাইকমান্ডের বিচার করতে হবে। এবং এরাই কিন্তু আজকে জামাতকে যেমন এমন মদত দিচ্ছে, দুনিয়া জোড়া সন্ত্রাসেরও মদত দিচ্ছে। এইটা যদি আমরা করতে পারি, বাংলাদেশ কিন্তু এই যে সন্ত্রাস বিরোধী যে এই যুদ্ধটা চলছে, সেখানেও বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। জি, সুলতান মাহমুদ, আপনি কি একটু বলবেন যে ট্রাইব্যুনালের একটু চিত্রটা যদি তুলে ধরেন, কতগুলো মামলার কি অবস্থা, বা আপিল বিভাগেই কতগুলো মামলা এখন পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে? এ পর্যন্ত ট্রাইব্যুনালে 23টি মামলা নিষ্পত্তি হয়েছে। 23টি মামলার মধ্যে সর্বশেষ গত 3 তারিখে একটা হলো। 23টি মামলার মধ্যে কিছু মামলা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। যারা পলাতক তারা আপিল করেনি, কিন্তু যারা পলাতক না তারা আপিল করেছে। সেখানে
কিছু মামলা আপনারা দেখেছেন যে নিষ্পত্তি হয়ে গেছে, ফাঁসিও কার্যকর হয়েছে। সর্বশেষ আজকে যেটা রিভিউ পিটিশন ডিসমিস হলো আজকে। আর আমাদের ট্রাইব্যুনালে এখন 19টি মামলা পেন্ডিং আছে, চলমান। আর বেশ কিছু মামলা তদন্ত শুরু হয়েছে এবং একটা কার্যকর অবস্থায় আসলে সেগুলি আবার আমরা ট্রাইব্যুনালে আমরা নিয়ে আসতে পারবো, প্রসিডিংয়ে নিয়ে আসতে পারবো। এই হচ্ছে আমাদের সেখানকার কার্যক্রম। আমি শাহরিয়ার ভাইয়ের সূত্র ধরে জামাত ইসলাম সম্পর্কে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে আজকে জামাত ইসলামের বিচারের কথা আমরা বলছি, আমরা দল হিসাবে নিষিদ্ধতা ঘোষণা করার কথা বলছি। এটার ক্ষেত্রে আইনের যেমন একটা বিষয় আছে, এক্সিকিউটিভ অর্ডারে যেমন করা যায় বা আদালতের মাধ্যমে করা যায়, সংসদে করা যায়। তার আগে আমার মনে হয় একটা বিষয়, সেটা হলো যে যারা জামাতকে স্পেস দিচ্ছেন, মিডিয়া থেকে শুরু করে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, আমরা যারা টক শোতে আসি, বিভিন্নভাবে আমরা ডেমোক্রেসির নামে একটু সফট ডেমোক্রেসির কথা বলি, যে তাদেরকে অ্যাকোমোডেট করি, তাদের উপলব্ধির জন্য এবং তাদের বক্তব্যের কারণে আজকে মানুষের মধ্যে যে একটা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে, তরুণদের মধ্যে যারা ডেমোক্রেসির চর্চা করতে চায় করে, তাদের মধ্যে যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, তাদের সামনে সত্যিকার বিষয়গুলো উপস্থাপন করা দরকার। আমি সেই কারণে শুধু একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমাদের একটা মামলা, যে মামলাটা গোলাম আজমের বিরুদ্ধে আমরা করেছি, গোলাম আজমের বিরুদ্ধে আমরা যে মামলা করেছি, যে অভিযোগ করেছি, একটা বাদে সবই কিন্তু পত্রপত্রিকার নিউজের উপরে করেছি। তার বিরুদ্ধে আমরা অভিযোগ এনেছিলাম ইনসাইটমেন্টের, কনস্পাইরেসি, তার বিরুদ্ধে আমরা প্ল্যানিং এর, তার বিরুদ্ধে কমপ্লিসিটির অভিযোগ এনেছি। এবং এই যে 60-61টা আমরা অভিযোগ এনেছি, এগুলি কিন্তু সবগুলি পত্রিকার উপরে ভিত্তি করে আমরা এনেছি। এবং আমরা গোলাম আজমের মামলায় 540টি এক্সিবিট আমরা সেখানে দেখিয়েছি, অর্থাৎ প্রদর্শনী আমরা সেখানে প্রদর্শন করেছি, সেটা রেকর্ডেড ছিল। আর এই পত্রিকাগুলি কিন্তু জামাত ইসলামের পত্রিকা, মেইনলি সংগ্রাম, এবং অন্যান্য পত্রিকাও আছে, সেই পত্রিকা থেকে নিউজ নিয়ে আমরা এটা করেছি। সেই বিষয়টা যদি ব্যাপকভাবে পত্রিকা আপনাদের মিডিয়াতে যদি সময়ও লাগে যদি প্রচার করেন, তাহলে 71 সালে জামাত কি করেছে, ইসলামী ছাত্র সংঘ কি করেছে, তাদের ভূমিকাটা কি ছিল, সেটা কিন্তু জাতি জানতো। আজকে জানে এটুকু জামাতে করেছে, কিন্তু বাস্তবে তাদের যে কতটুকু ভূমিকা ছিল, তাদের অফেন্সের কতটুকু গভীরতা ছিল বা গ্র্যাভিটি ছিল, সেটা কিন্তু মানুষ জানে না। আবার এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখেছি আমাদের তদন্তের মাধ্যমে, সেটা হচ্ছে যে 71 সালে পুলিশের যে রিপোর্ট ছিল, পুলিশ অ্যাবস্ট্রাক্ট এবং ফোর্টনাইটলি রিপোর্ট, যে রিপোর্ট বলতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পায়নি, যে রিপোর্ট পুলিশ হেডকোয়ার্টারে পায়নি, কিন্তু অন্য একটা জেলার থেকে, কুষ্টিয়া থেকে যে রিপোর্ট আমাদের তদন্ত সংস্থা বহু কষ্ট করে খুব মেকানিক্যালি আমরা সেই পুলিশ অ্যাবস্ট্রাক্ট আমরা উদ্ধার করতে পেরেছি এবং সেটা আমরা ডকুমেন্ট হিসেবে সাবমিট করেছি। সেই পুলিশ অ্যাবস্ট্রাক্টের সাথে এই যে আমাদের 540টা আমরা যে এক্সিবিট দিয়েছি কোর্টে, তার সাথে কিন্তু হুবহু মিলে যায়, অর্থাৎ একটাকে আরেকটা করোবোরেট করে। শুধু এটা নয়, সেই পুলিশ অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমি দেখেছি যে আমার নিজ জেলা শরীয়তপুরের কয়েকটা ঘটনা সেই পুলিশ অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমি পেয়েছি, যেটা আমরা ভুলেই গিয়েছিলাম। কাজেই আমি বলতে চাই, অন্তত গোলাম আজমের যে ফর্মাল চার্জ আমরা সাবমিট করেছি, আমরা ওপেনিং স্টেটমেন্ট যে আমরা দিয়েছি, যে জাজমেন্টটা যেটা হয়েছে, যে ডকুমেন্টসগুলি আমরা প্রদর্শন করেছি, সেগুলি যদি আমরা পত্রপত্রিকায়, সেগুলি যদি আমরা মিডিয়াতে আমরা দিতে পারি, তাহলে নতুন প্রজন্ম অন্তত জানবে যে না, জামাত এই কাজটা করেছে। আমি দেখেছি যারা গোলাম আজমের পক্ষে মামলা করেছে, সেই তরুণ আইনজীবীদের, গোলাম আজমের তরুণ আইনজীবীদের দেখেছি, আমরা ফর্মাল চার্জটা যখন সাবমিট করেছি, তারা কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তারা বলেছে যে আমরা তো আসলে 71-এ কি ঘটনা ঘটেছে আমরা জানতাম না, এত কিছু আছে, এটাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করতে পারবো, কিভাবে আমরা চ্যালেঞ্জ করবো, এরকম তাদের একটা, তখনই তাদের মধ্যে একটা এরকম তারা ব্যাক গিয়ারে চলে গিয়েছিল এটা সাবমিট করার পরে। কাজে আমি মনে করি যে আজকে জামাতের বিরুদ্ধে, জামাত বন্ধ করার জন্য এই তথাকথিত ডেমোক্রেসির নামে যে স্পেস আমরা দিচ্ছি, যে আলোচনা করছি, অ্যাকোমোডেশনের যে চিন্তা করছি, এটা না করে একটা ব্যাপক প্রচার দরকার। এবং এখানে আমার মনে হয় আপনাদের এই মিডিয়ার মাধ্যমে স্পেসটা পাচ্ছে, এই মিডিয়া যদি একটু
অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে জনগণের মধ্যেও জামাতের যে একটা সফট কর্নার আছে সেই সফট কর্নারটা থাকবে না। আর যতগুলি আমি দেখেছি যে জনপ্রিয়তার মানে যে মাপকাঠি জরিপ হয়েছে, জামাতের জনপ্রিয়তা কিন্তু তেমন নাই। না, কিন্তু একটা বিষয় তলানিতে এসে ঠেকেছে, কিন্তু একটা বিষয় আছে, জনগণ মনে করে জামাত শক্তিশালী, জামাতের অর্থ আছে, জামাতের ক্যাডার আছে, জামাত হিট করতে পারে। এই যে হিট করতে পারে, তাদের অর্থ আছে, তাদের শক্তি আছে, এটার প্রতি মানুষের একটা ঘৃণা যদি আমরা জমাতে পারি, না একটা বিষয় সেই দায়িত্বটা কিন্তু পালন করা দরকার। সেটা অবশ্যই মিডিয়া সেটা করছে, অনেক মিডিয়াই করছে, আমরা তো অনেক সাহসের সাথে সেটা করছি। আমি বলবো অনেকে মনে করেন যে জামাতকে নিষিদ্ধ করলে তারা হয়তো অন্যভাবে আত্মপ্রকাশ করবে, সহিংসতা বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমি একটু জহিরুদ্দিন জালালের কাছে যাই। আমরা যেহেতু আপনাকে পেয়েছি আজকে, একটু আপনার যুদ্ধের অভিজ্ঞতা বা কিভাবে আপনি মুক্তিযুদ্ধ গেলেন, আপনি বলছিলেন যে আপনার বয়স তখন মাত্র 14 বছর 9 মাস, একটু যদি আমাদের বলেন। জি দেখুন, আমি একটু আগে সারিয়াভাবে বললেন 195 জন যুদ্ধাপরাধী পাকিস্তানি আর্মি। অপারেশন সার্চলাইটের আগে আমি যে বাসাটা থাকতাম, ক্যান্টনমেন্ট থেকে যে রাস্তাটা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসেছে, আমি সেই রাস্তার উপরেই সার্কিট হাউসের 6 তলা বিল্ডিংয়ে থাকতাম। তো আমরা খুব কাছ থেকে দেখেছি জেনারেল রহিম, জেনারেল টিক্কা খান, জেনারেল মিট্টি খান, গুল হাসান এরা কি করছিল। আর 25শে মার্চে যে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান সে গণভবনে বসে, মোহাম্মদপুরের সাইডে বসে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দিয়েছে, এবং ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আরবাব ববি এবং রাও ফরমান আলী, লেফটেন্যান্ট কর্নেল তাজ, ব্রিগেডিয়ার বশির, এদের নাম আমরা 195 জনে পাই নাই। এবং নাটের গুরু জুলফিকার আলী ভুট্টো হোটেল ইন্টারকন্টিনেন্টালের 9 তলায় বসে অপারেশন সার্চলাইট দেখেছিল। এবং 26শে মার্চ শত শত লাশের উপর দিয়ে তার গাড়ি যখন যাচ্ছে, আমাদের সার্কিট হাউসের নিচে 2টা ট্যাঙ্কি রেজিমেন্ট বসেছিল, তাদের সাথে বাহবা করে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে তাদের বাহবা দিয়েছে, তাদের নাম আমরা পাই নাই। তো আমি মুক্তিযুদ্ধে কিভাবে গেলাম, খুব কাছ থেকেই আমরা যখন ক্যান্টনমেন্ট থেকে 25শে মার্চ পাকিস্তান আর্মি বেরিয়ে আসছিল রাত্র 8:30 থেকে আমরা 11:30 পর্যন্ত আটকে রেখেছিলাম বিরাট একটা ব্যারিকেড দিয়ে পাক মোটরে। তো সেই ব্যারিকেডের উপরে প্রথম আক্রমণ রচিত হলো 11:47 একটা ভেরিফাই পিস্তলের গুলি ছুড়ে অন্ধকার আকাশ আলোকিত করে উঠল। পাকিস্তান আর্মিরা পাকিস্তান জিন্দাবাদ করে ক্ষিপ্রভাবে ব্যানেট ওপেন করে গুলি করতে করতে আমার চোখের সামনে 350 লাশ ওখানে ফেলে দিল ব্যারিকেডের আশেপাশে যারা ছিল, এবং তাদেরকে কাছে এসে ব্যানেট চার্জ করে পুরো এলাকাটা দখল করে তখন তারপর ব্যারিকেড ভেঙে তারা রাজারবাগে গেল, রমনা থানায় গেল, ভার্সিটির দিকে চলে গেল। এগুলো খুব কাছ থেকে দেখেছি। তো যখন নিজামী, মতিউর রহমান নিজামী সার্কিট হাউসে এসে শহীদ মিনার একজন আপা গান গিয়েছিলেন, তাকে ধরে নিয়ে গেছিল, তখন আমার মা বলেছিল, বাবা তুই মা বোনের ইজ্জত রক্ষা করতে পারবি না? আমরা বলেছিলাম কেন পারবো না? তখন মা বলেছিল, মা বোনের ইজ্জত রক্ষা করতে গেলে চোখের জল দিয়ে রক্ষা করা যাবে না, ইজ্জত রক্ষা করতে গেলে রক্ত দিতে হবে, রক্ত দিতে গেলে অস্ত্র হাতে নিতে হবে। তারপর তো আমি চলে গেলাম যুদ্ধে। যুদ্ধে যখন যাচ্ছি, প্রথম দিকে জুন মাসে এসে আমরা গ্রেনেড থ্রো করে অবরুদ্ধ ঢাকাবাসীকে জাগিয়ে তুললাম যে আমরা মুক্তিযোদ্ধারা পাশে কাজ করে যাচ্ছি। ঢাকা বন্দি মানুষগুলো খুব উৎসাহ ফিল করত। সেকেন্ড টাইম যখন চলে গেলাম, সজীব গ্রুপ নামে আমরা ওয়াই প্লাটুন কিশোর মুক্তিযোদ্ধার একটা গ্রুপ আজিমপুর কলোনির ছেলেরা মিলে আমরা করেছি। তো আমরা যখন যুদ্ধ করছি তখন আমরা দেখেছি অবরুদ্ধ ঢাকাবাসী আমাদের কিভাবে বরণ করে নিয়েছে। তো আমাদের যুদ্ধটাই ছিল চোরাগোপ্তা হামলা। যখন কারফিউ শুরু হতো, কারফিউর আগে পরে আমরা হামলাগুলো চালিয়ে যেতাম। আমি ছিলাম ছোট্ট, আমার একটা সুবিধা ছিল, আমার বাসার সামনে নেভি ক্যাম্প ছিল, পাকিস্তান আর্মির ঘাঁটি, রাস্তার এপারে আমি, রাস্তার ওপারে আমি। আর সার্কিট হাউসে অনেক ম্যাজিস্ট্রেট ছিলেন যাদের বাসা আমরা গোলা বারুদ গুলো রেখেছি। ক্র্যাক প্লাটুনের জুয়েল ভাই রেখেছে, আলম ভাই আপনার সার্কিট হাউস দিলু রোডের, তারপর চুল্লু ভাই, রুমি ভাইও আসতেন। তো আমরা দেখেছি সরকারি কর্মচারীরাও আমাদের হেল্প করেছেন। তো জনগণের মধ্যে বিচরণ করে আমরা যুদ্ধটা করেছি। তো আজকে এই মুক্তিযুদ্ধের দেশে এত বছর পর যুদ্ধ অপরাধীদের যে বিচারটা চলছে, আমরা আগে প্রত্যাশা করেছিলাম। তো অনেক কিছুই নতুন প্রজন্ম জানে না। তো নতুন প্রজন্মকে আমি বলবো, আমরা সবাই সাহসী মায়ের সন্তান। এটা পাঞ্জাব বেলুচ পাঠানদের দেশ না, এই দেশ মাটি আমার, আমি বাঙালি, আপনি বাঙালি, আমরা সবাই বাঙালি।
এই যে বেঈমান মির্জাফর যারা মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, ক্যাম্পে তুলে দিয়েছে, তারা আবার ধর্মের দোহাই দিয়ে, আমি যখন মুক্তিযুদ্ধে গিয়েছি আমাকে নাস্তিক বলেছে, কাফের বলেছে, ব্রাহ্মণবাদ বলেছে, আমাকে যা ইচ্ছা তাই বলেছে, আমি ভয় পাই নাই। আমার একটা আদর্শ ছিল, মিশন ছিল, ভিশন ছিল, বঙ্গবন্ধুর নির্দেশে হাতে অস্ত্র নিয়েছি, দেশ থেকে পাঞ্জাব বেলুচ হাঁটাবো। কিন্তু কোথার থেকে এই রাজাকারের বাচ্চা আলবদররা চলে আসলো? এরা যদি পথ দেখিয়ে না দিত, আমাদের আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে না দিত, পাকিস্তান আর্মিকে আমরা 2 মাসও টিকতে দিতাম না। 9 মাসের যুদ্ধে আমরা এই অল্প বয়সের ছেলে মেজর হায়দারের সেই কমান্ডো ট্রেনিং গুলো নিয়েছি। মিঠি খান অবাক হয়ে গেছে, যেদিন নিয়াজি সারেন্ডার করে আমি এয়ারপোর্টে খুব কাছাকাছি ছিলাম, সে তাকিয়ে তাকিয়ে দেখছে, মেজর হায়দার বলছে আমার এই বাচ্চা ছেলেরাই তোমার সেই কমান্ডো বাহিনীকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ক্রাফট প্লাটুন, ওয়াই প্লাটুন, নাসিরুদ্দিন বাচ্চু ভাইয়ের গ্রুপ, মানিক ভাইয়ের গ্রুপ ছিল, শাহাবুদ্দিন ভাইয়ের গ্রুপ, আমরা ঢাকা শহরে 38টার মতো গ্রুপ ছিলাম। আমরা এক একজন এক এক সাথে করতাম। তো যুদ্ধে যুদ্ধে আমি আপনি আমরা সবাই মিলে দেশটা স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান করাবো, আমি ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার সময় দেখেছি ব্যারিস্টার, জামাত ইসলামীর 250 ব্যারিস্টার যারা মিথ্যা কথা বলে আমাকে হয়রানি করেছে। ব্যারিস্টার রাজ্জাক, ব্যারিস্টার তাজুল, অমুক সব শিবিরের লোক, তো মুন্সি, তো এদের আমি দেখেছি। আপনার যদি সরকার যদি এই সমস্ত ব্যারিস্টারদের বায়োডাটা এখন থেকে না নেয়, না, সেটা তো আমরা শুনেছি যে জামাতের একটা মিশনই আছে, তারা ব্যারিস্টারই পড়ায় অনেক অনেক উকিলকে, অনেক, এটা আমাদের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। তাদের পাশে তাদের যে নেটওয়ার্ক সেটা তো বিশাল, সেটা তো আমি আসবো। একজন দর্শক মনে আছেন আমাদের সাথে ফোনে, যদি থেকে থাকেন আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো। হ্যালো। জি, হ্যালো। বলুন। হ্যালো, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার নাম আলিম। আমার প্রশ্ন, যুদ্ধ অপরাধী কি শুধু জামাতের আর বিএনপির ভিতরে আছে, অন্যান্য কোন দলের ভিতরে নাই? এটা আমার অতিথিদের কাছে জানার একটু ইচ্ছে হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এটা আপনাকে প্রশ্নটা দেওয়ার জন্য বলবো। যুদ্ধাপরাধী অন্য দলে নাই এমন কোনো কথা বলা যাবে না, অনেক দলই আছে। মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তারা বিভিন্ন দলেই আছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির মধ্যে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনারা দেখেছেন। জামাত ইসলাম তো অফিসিয়ালি একটা দল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং টোটাল ফোর্সই হচ্ছে গণবিরোধী, মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী। টোটাল ফোর্সটা 71 সালে যারা জামাতে সক্রিয় ছিলেন তারা সবাই এটার সাথে সম্পৃক্ত ছিলেন, এবং পরবর্তী পর্যায়ে যারা জামাত করেন বা ইসলামী ছাত্র শিবির করেন তারা সেই ধারায় নিজেদেরকে গঠন করেছেন। আবার আওয়ামী লীগের মধ্যে বা অন্যান্য দলের মধ্যে যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধী অনেকেই ঠাঁই নিয়েছেন, এবং আমরা খুঁজে খুঁজে এটা বের করছি, তদন্তে বেরিয়ে আসছে। ইতিমধ্যেই দেখা গেছে যে একজন মোবারক ব্রাহ্মণবাড়িয়ার, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, আওয়ামী লীগের টিকিট নিয়েছিল। এবারও আপনারা পত্রপত্রিকা দেখবেন যে এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, সেই ইউনিয়ন পরিষদের নির্বাচনও কোনো জায়গা থেকে অভিযোগ আছে যে যারা 71 সালের জামাত করত বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পিস কমিটি করেছে, এই সমস্ত পরিবারের সন্তানরা বা সক্রিয়ভাবে বাংলাদেশের বিরোধিতা করেছে এরকম লোকজন তারা নমিনেশন পেয়েছে। কাজেই আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটার উত্তর হচ্ছে যে অন্যান্য দলেও যুদ্ধ অপরাধী আছে, মানবতা বিরোধী অপরাধী আছে, তাদেরকেও অভিযোগ পেলে আমরা টেনে আনার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি শাহরিয়ার ভাইয়ের কাছে আসবো। যে জামাত নিষিদ্ধ করার যে ব্যাপারটা, এটি আসলে মানে উনি যেটা বলেছেন যে একটা জনমত তৈরি করে, জনমত অনেকটাই তৈরি হয়ে গেছে আমার মনে হয়, তারপরে হয়তো অল্প কিছু বাকি আছে। কিন্তু জামাত নিষিদ্ধের সাথে সাথে যে অন্য প্রসঙ্গগুলো আসবে, কেউ কেউ বলেন যে জামাতকে নিষিদ্ধ করলে তারা অন্যভাবে হয়তো আত্মপ্রকাশ করবে, তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। আবার জামাতের যে বিশাল নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, ব্যাংক, তাদের আর্থিক প্রতিষ্ঠান, তাদের অন্যান্য ইনস্টিটিউটগুলো, সেইগুলো তারা অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করবে, সেগুলোকেও ধ্বংস করতে হবে। মানে এটা একটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু তাদের সত্যিকার অর্থে জামাত এবং তাদের যে দুর্গ তারা এতদিন ধরে গড়ে তুলেছে, সেটার উপর যদি সঠিকভাবে আঘাত করতে হয়, আপনি কি বলবেন? না, সেটাই তো আমরা বললাম, আমাদের অতীতের অভিজ্ঞতা কি বলে।
তুরস্কে কামাল আতাতুর্ক তো তাই করেছিলেন, মিশরে নাসের তাই করেছিলেন, ইন্দোনেশিয়াতে সুকর্ণ করেছিলেন। তো যখনই এইসব দেশে দেখেছে ছাড় দেয়া যখন শুরু হলো, তখনই কিন্তু এরা পেয়ে বসেছে। আপনি একবার মিশরের অভিজ্ঞতাটা খুবই তো অতীত অভিজ্ঞতা নয়। 56 সালে নাসের ক্ষমতায় এলেন, জামাতের জ্ঞাতি ভাই মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করলেন এবং তাদের শীর্ষ নেতাকে বিয়ে করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, সবাইকে জেলে নেওয়া হলো, সমস্ত ভিতটা ভেঙে দেওয়া হলো। তারপর কি হলো, 70-এ নাসের যখন মারা গেলেন, তারপর সেখানে আনোয়ার সাদাত ক্ষমতায় এসে আমেরিকার প্ররোচনায় বলল না, জামাতকে স্পেস দিতে হবে, তাদেরকে সুযোগ, মুসলিম ব্রাদারহুডকে স্পেস দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। তো ফলে কি হলো, তারা আবার সংগঠিত হতে লাগলো এবং হতে 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 তারপর তো আনোয়ার সাদাতকে তারাই হত্যা করলো। তো এইটাই আমাদের অতীতের অভিজ্ঞতাগুলো বলে যে যখনই আপনি জামাতকে সুযোগ দেবেন, আপনার জমিন ওদেরকে ছেড়ে দেবেন মৌলবাদীদেরকে, তারা কিন্তু প্রথম সুযোগে আপনাকে হত্যা করবে। আপনাকে হত্যা না, আপনার দেশটাকে ধ্বংস করবে। মিশরের অবস্থা আজকে দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তুরস্কের দিকে তাকিয়ে দেখুন কামাল আতাতুর্কের তুরস্ক এখন কোথায়, ইন্দোনেশিয়া কোথায়। তো বাংলাদেশের ইতিবাচক দিকটা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের মূল্যে আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। 72-এর সংবিধান বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। এটা কিন্তু সেই ধারাবাহিকতা, 71-এর 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে এই সংবিধান লেখা হয়েছে। তো ধর্মের নামে রাজনীতি বঙ্গবন্ধু এবং যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তারা যদি বন্ধ করতে পারেন, এখন আমরা কেন দ্বিধা করব? আমি তো মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সাহসের কোনো অভাব নেই। এই বিচার বানচাল করবার জন্য, ফাঁসি বন্ধ করবার জন্য আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব বলুন, তুরস্কের প্রেসিডেন্ট বলুন, কে না ফোন করেছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তো তাদের কথা শোনেননি। 71-এও তো যে আমেরিকার যে চাপ ছিল, পাকিস্তানের কে সঙ্গে নিয়ে তারা এখানে বঙ্গোপসাগরে তো সপ্ত নৌবহর পাঠিয়েছিল। 71-এ যদি আমেরিকার কথা শুনতাম, বাংলাদেশ স্বাধীন করতে পারতাম না। জন কেরির কথা শুনলে, জাতিসংঘের কথা শুনলে আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতাম না। তো এইটা যদি আমরা করতে পারি, আমেরিকা জামাতকে মডারেট ইসলামিক পার্টি মনে করে, আমরা নিষিদ্ধ করতে পারবো না, এটা তো হতে পারে না। আর সব সময় মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী কথা বহুবার বলেছেন, জামাত ইসলামী কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। যাবতীয় সন্ত্রাসের গডফাদার হচ্ছে জামাত ইসলামী। আপনি খুচরো সন্ত্রাসীদের ধরছেন বা ধরার চেষ্টা করছেন, কিন্তু গডফাদারকে ইনট্যাক্ট রেখে দিচ্ছেন। তো পয়দা হবেই, তারা পয়দা হচ্ছে, তাদের সেই প্রক্রিয়াগুলো রয়েছে। তো এখন সামাজিক অবস্থান আছে, অর্থনৈতিক অবস্থান আছে, আমরা তো বলেছি, তালিকা তো আছে, এনজিও কটা আছে জামাতে, সবই আমাদের জানা আছে। সবগুলো সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে। মিশরে যেটা হয়েছিল, তুরস্কে যা হয়েছিল, ইন্দোনেশিয়াতে যা হয়েছিল, সেটাই আমাদের করতে হবে। সেইখানে যদি আমার রাজনৈতিক সদিচ্ছার যদি অভাব থাকে, বা জামাতকে ওই যে চাপ যদি থাকে, চাপকে যদি আমি গুরুত্ব দেই, বাইরের পাকিস্তানের চাপ আছে, মধ্যপ্রাচ্যের চাপ আছে। এই যে আজকে যেটা চুক্তি স্বাক্ষর হলো, আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে, কুয়েতের সঙ্গে আমি সন্ত্রাস বিরোধী চুক্তি করছি, তার আগে সৌদি আরবের সঙ্গে করলাম। আরে এই যে জঙ্গিদের যে তালিকা, যেটা 2007 সালে আমি দিয়েছিলাম, যে অর্থায়ন আন্তর্জাতিক সংগঠন, যেসব আন্তর্জাতিক সংস্থা, ডোনার অর্গানাইজেশন জঙ্গিদেরকে টাকা দেয়, 10টা সংগঠনের নাম আমি বিদেশি গোয়েন্দা সংস্থার তালিকা থেকে নিয়েছি। 1 নম্বর হচ্ছে রাবেত আল ইসলাম, সৌদি আরবের। 2 নম্বরটাই ছিল রিভাইভাল অফ কুয়েতি হেরিটেজ, 2 নম্বরেই ছিল কুয়েতের সংগঠন। তো এখন কুয়েত, সৌদি আরব এরাই বিশ্বব্যাপী কিন্তু জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদেরকে লালন করছে, পুষছে। তো এখন তাদের সঙ্গে আমি চুক্তি করছি জঙ্গি নির্মূল করা, কতটা নির্মূল হবে আমি জানি না। তো সেই জন্যে আমাদের কথা হচ্ছে যে এই ব্যাপারে কোন রকমের আমাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। কাম হোয়াট মে, বরং নিষিদ্ধ করলে যেটা হবে, তাদের এই যে আইনি সুযোগ, যেটা গণতন্ত্রের যে সুযোগ যেটা নিচ্ছেন, সিমন ভাই যেটা বললেন, নিচ্ছে তো তারা, তাদের বুদ্ধিজীবীরা তাদের পক্ষে বলছে। বেআইনি হলে কিন্তু এটা বলতে পারবে না। হরকত জিহাদের পক্ষে কিন্তু কেউ এভাবে বলতে পারে না, তাই না? হরকত জিহাদ আমরা নিষিদ্ধ করেছি। আউটল হলে তারা ওই গণতান্ত্রিক সুযোগগুলো পাবে না, সাধারণ মানুষের কাছে যেতে পারবে না। জি, সুলতান মাহমুদ, আপনার কাছে যাব যে এই যে জামাতের নিষিদ্ধ করার ব্যাপার, তো অনেকগুলো প্রক্রিয়া আপনিও বললেন, সংসদে করা যেতে পারে, আদালত করতে পারে, বা একটা অর্ডার দিয়ে সরকারও করতে পারে। এটি হচ্ছে না কেন? আমরা এর আগে কিন্তু শুনেছিলাম কয়েকবার একটা সীমারেখাও বেঁধে দেয়। একবার স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আইনমন্ত্রী মনে হয় বললেন যে 3 মাসের মধ্যে জামাত নিষিদ্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কিছু হচ্ছে না কেন? জামাতের বিরুদ্ধে তো তদন্ত সংস্থা তদন্ত করেছিল আমাদের, এবং আমরা একটা পর্যায়ে
মামলাটা শুরু করার জন্য প্রস্তুতি ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সংগঠনের বিচার করা যাবে, এটা শাস্তি নিয়ে কি ধরনের শাস্তি হবে এরকম একটা অজুহাত, তখন অজুহাত মানে এরকম একটা প্রশ্ন যখন ওঠে তখনই আইনের সংশোধনের একটা চিন্তা ভাবনা হয়, এবং সেটা এখনো হচ্ছে না। এটা তো সংসদ করবে, মাননীয় আইনমন্ত্রী এটার ভালো উত্তর দিতে পারবেন, বা সংসদ এটা উত্তর দিতে পারবেন যেটা কেন হচ্ছে না, এটা একটা বিষয়। তো আইনগতভাবে কোনো বাধা আছে বলে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি মনে করছি যে নাই, করতে পারি। যেহেতু একটা আইনগত বাধার প্রশ্ন তুলছে, সেটা দূরীকরণ করতে পারলে ভালো হয়, দূর করেই আমরা করতে চাই। জামাতের ব্যাপারে আপনি একটু আগে বলছিলেন যে জামাতের যে অর্থনৈতিক ভান্ডার, জামাতের যে বিশাল মানে নেটওয়ার্ক বা যে শক্তিটা আছে, এই শক্তির উপরে রাষ্ট্র কিন্তু কর্তৃত্ব স্থাপন করতে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ অনেক সময় অনেক রাষ্ট্রই দেশের এরকম অর্থনৈতিক নিষিদ্ধ করতে হবে, তার আগে তো নিষিদ্ধ করতে হবে, এটা কর্তৃত্ব স্থাপন করছে, এটা করতে রাষ্ট্রের তো কোনো বাধা হওয়ার কথা না। কিন্তু একটা বিষয় আছে আমাদের দেশে, সেই বিষয়টা হচ্ছে এই যে অর্থনৈতিক উন্নয়নের যেমন পূর্ব শর্ত একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত না হলে কোনো অর্থনৈতিক উন্নয়ন কিন্তু মোটেই সম্ভব নয়। আজকে দেশটাকে কিভাবে চালাবে, অর্থনীতিটা কিভাবে চলবে, সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত আছে বলেই আমরা এত বড় বড় কতগুলি কর্মসূচি গ্রহণ করতে পারছি, মেগা প্রোগ্রাম আমরা নিতে পারছি, আমরা নিউক্লিয়ারে জগতে ঢুকছি, আমরা পদ্মা সেতুর মতো বিশাল সেতু আমরা নির্মাণ করছি, আরো অন্যান্য প্রোগ্রাম আমরা অর্থনৈতিক কর্মসূচি নেওয়া হচ্ছে। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং একটা ডিটারমিনেশন আছে বলে এটা আমরা করতে পারছি। আজকে জামাতের কনটেক্সটে আমাদের ওইরকম সিদ্ধান্ত নিতে হবে, আর সরকার পরিবর্তনের সাথে সাথে সিদ্ধান্তের পরিবর্তন হবে, এরকম কাঠামো কিন্তু রাখা যাবে না। এরকম কাঠামো রাখা। ধন্যবাদ। আমাদের সময় আর 1 মিনিটও নাই। আমি জহিরুদ্দিন জালাল আপনাকে বলবো, আপনি 1 মিনিটে এই তরুণ প্রজন্মের কাছে, আপনি 71-এ তরুণ ছিলেন, কিশোর ছিলেন, এখনকার কিশোরদের আপনি কি তরুণ প্রজন্মের কাছে আমার একটাই কথা, এটা মুক্তিযুদ্ধের দেশ। জামাত যদি নিষিদ্ধ হয়, ওরা যদি আন্ডারগ্রাউন্ডে চায়, আমাদের কোনো ভয় নাই। হিট অ্যান্ড রান, আমাদের অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। 7.5 কোটি বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল, শুধু আলবদর রাজাকার ছাড়া। আজকে যারা ইসলামের দোহাই দিয়ে আন্ডারগ্রাউন্ডের কথা যাবে, আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব। প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে একটাই আহ্বান, খন্দকার মুস্তাক আহমদ বিচরণ করেছিল, লুকায়িত অবস্থা ছিল বলে বঙ্গবন্ধুকে সহজে হত্যা করেছে। শেখ হাসিনাকে বাঁচতে হবে, তাকে আমরা ঘিরে রাখবো মুক্তিযোদ্ধারা। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, নতুন প্রজন্ম দুর্জয় দুর্বার গতি নিয়ে এগিয়ে যাবে, এটাই আমার। আবারও মুক্তিযুদ্ধের চেতনায়, দরকার হলে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে, কিন্তু আমরা এই নৈরাজ্য, এই সন্ত্রাস, এই জঙ্গিবাদ মোকাবেলা করবই। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভেচ্ছা, শুভরাত্রি।